অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সরকারি নিয়ন্ত্রণে বাংলাদেশে নেমে গেছে রাজনৈতিক নিপীড়ন, ধর্মীয় সংখ্যালঘুদের উপর দমন, প্রিয় সাংবাদিক ও গণমাধ্যমের উপর দমন নেই, মানবতা বিরোধী। আপনারা দেখছেন শিক্ষা তথ্য নিউজ আপডেট। ভয়ঙ্কর অপব্যবহার অন্ধকারে বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নিয়ে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনের প্রারম্ভে কিছু বিষয়ে খোলাসা করে নিতে চাই। সমাজের যে কোনো মানুষের মতোই আজকের আয়োজকদেরও বিভিন্ন পরিচয় রয়েছে, আমাদেরও স্বাভাবিকভাবেই রয়েছে বিভিন্ন পরিচয়। কখনো তার সাংস্কৃতিক কর্মী কিংবা সমাজকর্মী, কখনো রাজনৈতিক দর্শনের অনুসারী, কিংবা আমাদের আজকের পরিচয়। কিন্তু আমাদের আজকের পরিচয় বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের সক্রিয় সদস্য হিসাবে। আমাদের পরিবেশিত তথ্য সমূহ নৈর্ব্যক্তিক ও ব্যক্তিগত মতামত ও পক্ষপাতিত্বের বাইরে রাখার সর্বত্র প্রচেষ্টা থাকে। আজকের সংবাদ সম্মেলনের সম্মানিত অংশগ্রহণকারী বৃন্দ, 2024 জুলাই আগস্টে বিশেষ রাজনৈতিক বিপর্যয়ের পর থেকে বাংলাদেশ একটি সংকটময় বিন্দুতে দাঁড়িয়ে আছে। জাতীয় মহাসংকটের এই সন্ধিক্ষণে আন্তর্জাতিকভাবে সুপরিচিত নবীগড়িয়ে প্রফেসর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে ক্ষমতার কেন্দ্রে চলে আসা একদিকে যেমন হতচকিত হবার মতো, আবার কিছু মানুষের জন্য ছিল আশাব্যঞ্জক। কিন্তু বাংলাদেশের গণমানুষের যারা আশা করেছিল, তারাও খুব দ্রুতই হতচকিত হওয়ার দলের অন্তর্ভুক্ত হয়ে পড়লে। মানুষের এই তীব্র হতাশার প্রমাণিত কিছু কারণ রয়েছে। প্রিয় সুধীবন্ধু, আমাদের আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের নোবেল laureate প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে আশাব্যঞ্জক কিছু পাওয়ার আশা থেকে বিপরীত প্রমাণিত হওয়ার ভীতিকর হতাশার কারণগুলো ধরে তোলার চেষ্টা করব তথ্য প্রমাণের ভিত্তিতে। আপনাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আমাদের পরিবেশিত তথ্যগুলো সম্পর্কে আপনারা নৈর্ব্যক্তিকভাবে বিচার করবেন। আমাদের কিংবা প্রফেসর মোহাম্মদ ইউনূসের ব্যক্তি পরিচয় নয়, সত্যের পুষ্টিপাত্রে বিচার করবেন বলে আমরা আশা রাখছি। জালিয়াতির মাধ্যমে ক্ষমতা করায় জালিয়াতির কি পরিস্থিতি ও উপায় অবলম্বন করে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ক্ষমতা করায়ত্ত করেছিলেন 2024 সালে 8 অগাস্ট। তার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়ে ওঠা যথেষ্ট জালিয়াতির অভিযুক্ত। আমরা আমাদের সংবাদ সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূসের জালিয়াতির মাধ্যমে ক্ষমতায় করায়ত্ত করার অভিযোগগুলোর বিষয়ে আলোকপাত করব। 1. পূর্ববর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আইনগতভাবে পদত্যাগ করেছিলেন? 2. যে আইনগত বৈধতা অবলম্বন করে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন, তাতে কি সত্যি প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রধান হবার আইনগত বৈধতা দিয়েছিল? 3. বাংলাদেশের আদালত কর্তৃক দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত একজন ব্যক্তি সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করতে পারেন, তাও আবার জনগণ কর্তৃক অনির্বাচিত ভাবে? 4. অগাস্টের শেষ দিকে এই শাসন ব্যবস্থার একটি উদ্বেগজনক সংসদ বিল পাশ করে, যা 2024 সালের জুলাই আগস্টের ভরপুর দমন অভিযানে রাষ্ট্রবাহী ও সরকার সমর্থক দুর্নীত সদস্যদের সংগঠিত অপরাধ সমূহ সম্পূর্ণ দায় মুক্তি দেয়। এই আইন হত্যাকাণ্ড, নির্যাতন ও জোরপূর্বক ঘুমের অপরাধীদের সুরক্ষা দেয়। এই বিষয়ে আমাদের সংবাদ সম্মেলনে প্রমাণাদি উপস্থাপন করব। 5. 16 জুলাই 2025 তারিখে বাংলাদেশে নেমে গেল তার সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে অন্ধকার রক্তাক্ত অধ্যায়গুলোর একটি। গোপালগঞ্জে ঘটে যাওয়া ঘটনা ছিল সেই অপ্রত্যাশিত সহিংসতা নয়, এটি ছিল রাষ্ট্রপক্ষের এক নিখুঁত পরিকল্পিত হত্যাকাণ্ড, যা পরিচালিত হয়েছে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম সরকার দ্বারা। বাংলাদেশ আজ গৃহযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে।
নিরাপত্তা বাহিনী, নিরস্ত্র সাধারণ জনগণের উপর লেলিয়ে দেওয়া হয়েছে। এই রক্ত স্রোতের জন্য সম্পূর্ণ দায়ী ডক্টর ইউনূস। ক্ষমতার লোভে তিনি দেশকে ছিন্ন ভিন্ন করে ফেলেছেন, নাগরিককে নাগরিকের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছেন। তিনি উগ্রবাদকে উস্কে দিয়ে রাস্তায় সন্ত্রাস কায়েমের চেষ্টা করছেন। আমরা এই নৃশংস নিধনযোগের সুপরিকল্পিত প্রমাণাদি আপনাদের কাছে তুলে ধরব। ক্ষমতার অপব্যবহার যখন প্রধান উপদেষ্টা নিজেই করেন, তখন সেটি সবচেয়ে বড় দুর্নীতি এবং দেশের জন্য অশনি সংকেত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠছে, যা বাংলাদেশের ব্যাপক উদ্বেগের কারণ হয়েছে। তিনি এবং তার ঘনিষ্ঠ সহযোগীরা সরকারি সম্পদ, সুযোগ সুবিধাকে ব্যক্তিগত ব্যবসায়িক লাভের জন্য ব্যবহার করছেন বলে অভিযোগ করা হচ্ছে। তার আর্থিক নিয়ন্ত্রণ তিন সংস্থার মাধ্যমে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, স্টার্লিংকের লাইসেন্স করা, বিদেশের লোক পাঠানোর ব্যবসা লাইসেন্স সহ আরো অসংখ্য অভিযোগের প্রমাণাদি উঠে আসছে প্রতিনিয়ত আমাদের সংবাদ মাধ্যমের। সম্মেলনে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে জড়িত বিস্তৃত দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ দিয়ে প্রমাণাদি তুলে ধরব। ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্যাতনমূলক, স্বৈরাচারী, বিপজ্জনক, দমনমূলক কর্মকাণ্ড বাংলাদেশের গণতন্ত্র, জনগণ ভবিষ্যতের উপর এক সমন্বিত হামলা প্রতিনিয়ত বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে। আমরা আজ এক কঠোর অবরোধের মুখে। মানবতার বিরুদ্ধে পরিকল্পিত অপরাধ এখন প্রতিদিনের নিয়মে পরিণত হয়েছে। সংখ্যালঘু নির্যাতন, গভীর সংকটের মুখোমুখি বাংলাদেশের সংখ্যালঘু আতঙ্কে দিন কাটাচ্ছে। আমরা এমন এক অপ্রত্যাশিত অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা, ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপর নির্বিচার হামলার দৃশ্যের সাক্ষী হচ্ছি। উচ্ছৃঙ্খল হেনস্থা, সামাজিক নিয়ন্ত্রণ, নারীদের উপর গণধর্ষণ ও হামলা ও তাদের জীবন ধর্মের প্রতি নির্মম আঘাত। 2024 আগস্ট থেকে পরবর্তী সময়ে 2442 ঘটনা লিপিবদ্ধ করেছে সংখ্যালঘু অ্যাডভোকেসি গ্রুপ। আজকের সংবাদ সম্মেলনে সংখ্যালঘু কর্মীদের উপর নির্যাতনের প্রমাণাদি আমরা তুলে ধরব। বাংলাদেশের সংঘবদ্ধ সন্ত্রাস ও মবক্রেসির উত্থান। বাংলাদেশের অন্যতম শীর্ষ মানবাধিকার ও আইনগত সহায়তা সংগঠন আইন ও সালিশ কেন্দ্র SASK সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, আগস্টে 2024 থেকে 2025 সালে 23 জুন পর্যন্ত অন্তত 979 জনকে মব হামলায় হত্যা করা হয়েছে। বিশেষ করে তৌহিদি জনতার নামে ডানপন্থী চরমপন্থী একটি সহিংস গোষ্ঠী নারীদের উপর চরম ধ্বংস করে দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে শুধু 20 দিল্লি সেটা করতে পারেননি। এটা কি তারই, যেটা করতে পারেন নাই তারই একটা অংশ? আর আপনি কি সেই প্রেস কনফারেন্স কে আপনি করতে চেয়েছিলেন কিনা এই সংগঠনের ব্যানার? ধন্যবাদ। আমি প্যানেলিস্টদের কাছে উত্তর প্রত্যাশা করি। তারপরেও যেহেতু ডিরেক্ট কোশ্চেন করেছে, সেখানে আয়োজক করা হয়েছিল প্রেস কনফারেন্স এবং অ্যাজ ইউজুয়াল ইট ইজ ডান। এবং আরো কিছু ডিগনিটারিজের সাথে থাকার কথা ছিল। ওনারা বাংলাদেশের প্লেন ক্র্যাশ যেটা ঘটে এটা নিয়ে সারা জাতি যখন একটা মর্নিং পালন করছিল, সে কারণে ওনারা আসতে পারেন নাই বা অপারগতা প্রশ্ন করেছেন। সংগঠনের আয়োজক ও উদ্যোক্তা হিসাবে আমি প্রেস কনফারেন্স ফেস করেছি। মোর দেন 100 রিপোর্টার্স এন্ড জার্নালিস্ট ফুল অফ দি কনফারেন্স হল যারা সেটা দেখেছেন সেখানে ছিলেন। শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার সেশনটা আমরা অ্যাপোলোজাইজ করে বলেছি যে এই অ্যান্সারটা আমরা পরবর্তী যে কোনো সময় একটা কনফারেন্স আয়োজন করে সেটা দেব। That was the incident, but it has done nicely and it's published more than 100 medias. আমরা মনে করি যে অনেকেই হেডলাইন করেছেন, বিশেষ করে বাংলাদেশের মিডিয়া। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের ওই যে মিডিয়া ক্যাপচার মানে মালফাংশনিং করার জন্য তারা ওটাকে অন্যভাবে হেডলাইন করেছে। ধন্যবাদ, আমি বিশেষ করি উত্তরটা পেয়েছে। নেক্সট, জি, আমার নাম মিজানুর রহমান, আমি দেশ পত্রিকায় কাজ করি।
Okay, thank you. আর এখানে যারা আছেন সবাই মোটামুটি চিনি আমরা। Sorry for not knowing. It's all right. Thank you. Thank you very much. আচ্ছা, next day. আচ্ছা ওনার পরিচয় বলতে পারি হিন্দি কথা বলছি প্যানেলিস্টদের পক্ষ থেকে আপনি ছাড়া সবাইকে বেশি Okay. আমার ব্যক্তি পরিচয় হলো আমি রক্ষীবাহিনী ছিলাম, পরবর্তী পরে আর্মিতে ছিলাম। I lost my job as a captain in 1978. Then civil service রিটায়ার করে আমি বাংলাদেশের রেড ক্রসের সেক্রেটারি ছিলাম সর্বদা। আমি 12 সালে এখানে পার্মানেন্ট চলে আসি। আমার নাম ক্যাপ্টেন রিটায়ার্ড আবু বাকর। থ্যাংক ইউ। আচ্ছা ওই লিখিত বক্তব্যে বেশ কয়েক জায়গায় নিশ্চয়ই আপনারা সবাই খেয়াল করেছেন, বলা হয়েছে যে বিভিন্ন অভিযোগের প্রমাণাদি আপনারা উপস্থাপন করেন। প্রত্যেকটা প্যারাগ্রাফে তিনটি কথা আছে। এর মধ্যে শুধু আমি একটা সুনির্দিষ্ট ভাবে আপনারাই উল্লেখ করছেন, আমাদের সংবাদ সম্মেলনে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম জড়িয়ে বিস্তৃত দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ নিয়ে প্রমাণাদি তুলে ধরেন। এই প্রমাণাদিটাই আমি প্রতিনিধি জানতে চাচ্ছি, কি কি প্রমাণাদি আপনাদের কাছে আছে যেটা আপনারা উল্লেখ করছেন? ধন্যবাদ। এটা শামীম চৌধুরী যদি উত্তর দেন। I'll be grateful. মাঝখানে একটু জাস্ট বলে নিই, এটার সঙ্গে একটু বলে নিই যে প্রমাণাদি আপনাদের কাছে যে আমরা আপনি কিন্তু যেহেতু প্রমাণাদি গুলো অনেক বেশ এই বিষয়গুলো আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের সামনে সুনির্দিষ্ট ভাবে উপস্থাপনের জন্য ওয়াশিংটন পোস্ট কিংবা নিউ ইয়র্ক টাইমস কিংবা ওয়াশিংটন টাইমস হলো পয়সা কম না, কোন বিজ্ঞাপন প্রদানের কোন আমাদের পরিকল্পনা আছে কিনা, এবং এটাই কিন্তু এখন সময়ের প্রয়োজন। আপনি আমাদের সাথে আমরা ফুল পেজ যত পত্রিকা আছে এখানে বাংলা ভাষা সবাই পুরো পত্রিকা ভরে দিলেও কোনো লাভ হবে। ওই ওয়াশিংটন পোস্টে একটা বিজ্ঞাপন নেন, সেটা একটা মেঘা। ধন্যবাদ। আমি আশা করি এই প্রশ্নের উত্তর আমাদের কাছ থেকে জাহাঙ্গীর ভাই যিনি ওয়াশিংটন ডিসিতে আছেন উনি এই উত্তর ভালো দিতে পারবেন, ওনার কাছ থেকে আমরা শুনি। প্রেস কনফারেন্সের মৌলিক বিষয়টাই হলো প্রশ্ন উত্তর। আমি প্রশ্ন করি স্টেট ডিপার্টমেন্টে, তারা মাঝে মধ্যে বলে যে আই বি দ্য মোস্ট স্টুপিড পারসন টু আনসার ইউর কোশ্চেনস। বিষয়টা হলো এই প্রশ্ন করেছিলেন, চলে গেলেন রতনদা, এই মানুষগুলোর সাথে আওয়ামী লীগের কি সম্বন্ধ, যেটা উনি ভালো করে বলছেন স্বামী চৌধুরী। শুধু সে বাংলাদেশ ৭১ ইতিহাস বঙ্গবন্ধু যদি অস্বীকার করেন তাহলে এরকম প্রশ্ন করতে পারেন, এর উত্তর দিতে আমরা এবং সাংবাদিকদের সাথে। দ্বিতীয়ত আমার সিনিয়র সাংবাদিক আপনি যে প্রশ্নটা করলেন এই বিষয়ে আমি অনেকটা দায়বদ্ধতা দেখাবো। আমরা সাংবাদিকতায় যারা যুক্ত তারা কি বাংলাদেশকে ভালোবাসে কিনা? যদি ভালোবাসি, আমার আপনার সকলের দায়িত্ব, আমি প্রশ্নের উত্তরের সাথে একটা ইনফরমেশন শেয়ার করতে করার জন্য এসেছি ওয়াশিংটন ডিসি থেকে। ওয়াশিংটন পোস্টে অথবা নিউ ইয়র্ক টাইমসে রাজনৈতিক শক্তিরা এই কাজগুলো করবে, যেই কথাটা আপনি বলছেন, এটা বোধহয় কোনো হিউম্যান রাইটস ওয়ার্কস এর কাজ নয়। কারণ এই অর্থ দিয়ে আমরা লোকিং করে আমরা কোনো দায় যাব না। আমরা হিউম্যান রাইটস কে সারা পৃথিবী ইউগর থেকে আরম্ভ করে বেলুচিস্তান, আমাদের ইয়া থেকে প্যালেস্টাইন থেকে আরম্ভ করে যদি ল্যাটিন আমেরিকা শুনতে চাই, কিন্তু আমরা সাংবাদিকরা আমাদের কাজ কিন্তু সাংবাদিকতা ইজ নট এ ক্রাইম। আমরা সরকারের যেমন সমালোচনা করবো সেই রকম সরকারের ভালো দিকগুলোর কথা বলবো, কিন্তু আমরা কি আমাদের স্টেট ডিপার্টমেন্টে, হোয়াইট হাউসে, জাতিসংঘে, পেন্টাগনে কংগ্রেসম্যানদেরকে প্রতিদিন কি দেখাচ্ছি? আমরা সাংবাদিকরা কি রিপোর্ট পাঠাচ্ছি হোয়াট হ্যাপেনিং ইন বাংলাদেশ? না, আমরা পাঠাচ্ছি না। ওদের আমি আপনাদের উপস্থিত যারা সাংবাদিক আছেন, এখানে সিনিয়র দুইজন সাংবাদিক বাংলাদেশে উপস্থিত ছিলেন, তারা এখানে মুহূর্তে নেই, সকলের কাছে আমি বলছি স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যাওয়া প্রয়োজন। আমরা সাংবাদিকরা গত সরকারের সময়, এর আগের সরকারের সময় বাংলাদেশে যত ধরনের হিউম্যান রাইটস এর অ্যাবিউজ হয়েছে তারা কিন্তু রিপোর্ট পেয়েছে, কিন্তু এই সময় কিন্তু আমরা সাংবাদিকরা সেটা করছি না। অতএব আপনাদের কাছে এই আজকে এই সংবাদ সম্মেলনে আমার আহ্বান, প্লিজ স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার প্রশ্ন পাঠাতে পারেন, সেটা যদি ইউনূস সরকারের পক্ষে ওঠা
প্লিজ ডু ইট। তাহলেই ওয়াশিংটন পোস্ট সহ অন্যান্য যে আমার সিনিয়র সাংবাদিক যেটা বলে তার চেয়ে বড় কাজ করে, কারণ সেটা থেকে একটা মত তৈরি করবে। আর এখানে যারা পাওয়ার বিএমই আছে হোয়াইট হাউসে, তারা জানবে যে একজন সাংবাদিক আব্দুল আনসারী ভাই এই প্রশ্নটা করেছেন, তার উত্তর দিতে কিন্তু বাধ্য, একদম বাধ্য। আপনি ইমেল পাঠালে তার উত্তর দিবে ইয়েস, ভেরি গুড হলো। অসংখ্য ধন্যবাদ। আর ওয়াশিংটন ডিসি থেকে আপনাদেরকে শুভেচ্ছা নিয়ে আসে। না, আপনি যে জবাব দিলেন, আপনি তো সাংবাদিক হিসেবে ওই চেয়ারে বসান না। আপনি একটা অর্গানাইজেশন, আমি সাংবাদিক হিসেবে বসছি না, সাংবাদিক হিসেবে আপনাকে বসান, আমি আবার সাংবাদিক হিসেবে বসানো হয়। আপনি হিউম্যান রাইটস ওয়াচের একজন কর্মকর্তা হিসেবে বসছেন। আমি প্রশ্ন করছি সংগঠন, আমি জানিয়ে রাখি, এর মধ্যে এই যে গত কয়েক বছরে আমরা ওদের স্টেটমেন্ট পড়তে পড়তে মাথা নষ্ট হয়ে গেছে। হিউম্যান রাইটস ওয়াচ নিউ ইয়র্কে বাংলাদেশে কিছু হইলে তারা স্টেটমেন্ট করতো তাদের ওয়েবসাইটে। এই ঘটনার পরে গত কয়েকদিনে আমি 5 বার তাদের কাছে কোশ্চেন পাঠাইছি যে তোমরা কমেন্ট করো অথবা একটা স্টেটমেন্ট দাও। সর্বশেষ আমাদের একজন সাংবাদিকের হত্যা করলো গাজীপুরে, আরেকজনকে গুরুতর ভাবে সেটাও আবার দিচ্ছে, যেহেতু এটা ওই যে দিচ্ছে সিপিজে। তারা উভয় জায়গা থেকে আমার কাছে রিটার্ন পাঠালো। হিউম্যান রাইটস ওয়াচ বললো বাংলাদেশের ব্যাপারে আমরা কিছু বলতে চাই, লিগ্যাল পাঠিয়েছেন। আর সিটিজে বললো কমিটি টু প্রটেক্ট জার্মানি সাংবাদিকদের ব্যাপার আমাকে রিটার্ন জানাইলো যে আমরা বাংলাদেশের ব্যাপারে নিজেদের মতো করে একটা ইনকোয়ারি করতেছি, তখন হয়তো তুমি তোমার এই প্রশ্নের জবাব পেয়ে নেবে। তাহলে আমি সেখানেই বললাম, ডক্টর ইউনূসের পক্ষে, শেখ হাসিনার বিপক্ষে 101 জন নোবেল পুরস্কার বিজয়ী মনে হয় বিজ্ঞাপনে দিয়েছিল। সেটা কিন্তু সাংবাদিকতা তো আছেই, জাতিসংঘ স্টেট, কিন্তু সাধারণ মানুষজনকে সত্যিকারে বিষয়টা জানানোর জন্য এই বিজ্ঞাপনের পথেও যেতে হবে। যেহেতু ওয়াশিংটন পোস্ট বাংলাদেশের ব্যাপারে 8 লাইন নিউজ দিত ব্রাজিলে, তাদের কোনো প্রয়োজন নেই, নিয়ম টাইমস হইল। ওদের স্বার্থ যখন হবে তখন তারা 2 পাতা দিয়ে বাংলাদেশ আমি যেটা অ্যাড করতে চাচ্ছি, পয়সা খরচ করেন বিজ্ঞাপন দেন, সেটা হলো পয়সা খরচ করা তো আমাদের অ্যাক্টিভিস্টের দায়ী করেন, সেটা অন্য ইস্যু। কিন্তু আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়েছি 71-এ যেমন সবাই আমরা মিলে যার যার পজিশন থেকে যুদ্ধ করে দেশ স্বাধীন করছি, এবারও ঠিক সেই সময় এসেছে। মোহাম্মদ আলী সিদ্দিকী যেটা উল্লেখ করলো যে আমাদের সবার দায়িত্ব আছে। আমি শুধু একটা এক্সাম্পল দিয়ে শেষ করবো, সেটা হলো আমরা যে ক্ষুদ্র চেষ্টা করছি তার এক্সাম্পল আমি দিলাম জেনেভাতে। আরেকটা যে গতকাল গত 4 অগাস্ট আটলান্টিক কাউন্সিল একটা থিঙ্ক ট্যাঙ্ক, এটা আওয়ামী লীগের সংগঠনও না, এই সংগঠন এই থিঙ্ক ট্যাঙ্কে একটা রিপোর্ট বেরিয়েছিল গত বছর আলী রিয়াজ লিখেছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। আর সেই পত্রিকাতেই 4 তারিখে রিপোর্ট এসেছে ইউনূস সরকারের 1 বছরের অর্জন 0, বাংলাদেশকে সে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, এবং হিউম্যান রাইটস থেকে এক্সাম্পল কলেজ আছে রিপোর্টটা, সমস্ত কিছু ডিটেইল দিয়েছে। এছাড়া বিবিসি, নিউ ইয়র্ক টাইমস লিখেছে যে ইউনূস হলো বাংলাদেশে মৌলবাদী সন্ত্রাসীদেরকে প্রমোট করছে। তো এই যে খবরগুলো বের হচ্ছে, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি যেটা সাজেস্ট করলেন যে এই যে সেটার জন্য লক্ষ লক্ষ ডলার দরকার হয়, কিন্তু দিস ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। আমরা সবাই যদি আমরা এগুলা মনে রাখি, এবং আমি মনে করি যে আমাদের সামনে হিউম্যাঙ্গাস চ্যালেঞ্জ, এটাকে ওভারকাম করার জন্য আমাদের অনেক দূর যেতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ নবী ভাই। আমাদের একেবারে শেষ প্রান্তে আরো